রেড রোজ, লেখিকা ফারহানা নিঝুম। পর্ব সংখ্যা ২। অফিস থেকে সবেমাত্র বাড়িতে ফিরেছে ঐশ্বর্য। ভীষণ টায়ার্ড দেখাচ্ছে তাকে। চোখ মুখ স্পষ্ট ক্লান্তির ছাপ। মিস মুনা, এক কাপ কফি দিন প্লিজ। নিজের কেয়ারটেকারকে মিস মুনাকে কথাটা বলেই সে দ্রুত গতিতে গিয়ে ব্ল্যাক কফি উইথ আউট সুগার করে নিয়ে এলো ঐশ্বর্যের জন্য। কফি হাতে নিয়ে চুমুক বসালো ঐশ্বর্য। কাউচের ওপর থেকে ফোন নিয়ে দেখতে লাগলো। তাৎক্ষণিক ফেসবুকের একটি নোটিফিকেশন এলো, নিকিত বার্থডে। ঐশ্বর্য চমকে উঠল। আজ তার বোনের জন্মদিন, অথচ সে ভুলেই গিয়েছিল। বিড়বিড় করে আওড়ালো, ও শিট শিট। নিজের রুমেই বিছানায় পড়ে পড়ে ঘুমাচ্ছিল নিকি। রুদ্র আর উষা গিয়ে টেনে তুলল তাকে। আপু ওঠ, দেখ বাইরে কি হচ্ছে। নিকি ধড়পড় করে উঠে বসলো। কি হয়েছে? রুদ্র নিকির অবস্থা দেখে নিজের হাসি চেপে রাখতে পারছে না। তবুও কিছুটা গম্ভীর স্বরে বলল, তুই এখানে ঘুমোচ্ছিস? বাইরে কি হচ্ছে জানিস? কপালে চিন্তার ভাঁজ পড়ল নিকির। কি হয়েছে বাইরে? আরে হয়েছেটা কি? তোরা দুজনের মধ্যে কেউ কি বলবি? রুদ্র আগের ন্যায় গম্ভীর স্বরে বলল, তুই বাইরে গিয়ে বাগানে চল, এরপর নিজেই দেখতে পারবি সবকিছু। নিকিকে কিছুটা চিন্তিত দেখাচ্ছে। তা বেশ ভালোই বুঝতে পারছে ঐশ্বর্য। নিকিকে কিছুটা চিন্তিত দেখাচ্ছে, তা বেশ ভালোই বুঝতে পারছে উষা। সে দ্রুত বিছানা ছেড়ে নেমে অতঃপর রুদ্র এবং উষার সঙ্গে বাগানের দিকে রওনা দিল। বাগানে এসে দেখলো কোথাও কিছু নেই। উল্টো পুরো বাগান অন্ধকারে ডুবে আছে। এসব কি? হ্যাঁ ভাইয়া, উষা, কি হচ্ছে? কি করছিস তোরা? হ্যাপি বার্থডে, রুদ্র এবং উষা একসাথে বলে উঠল। নিকি কিছুটা চমকে উঠে প্রিয়ক্ষণের জন্য থমকে গেল। রুদ্র রিমোটের বাটন টিপতেই বাগানের সমস্ত লাইট জ্বলে উঠল। নিকির চোখ ধাঁধিয়ে যাচ্ছে। এত বড় সারপ্রাইজ তার জন্য? কেমন লাগলো বোন, সারপ্রাইজটা? নিকি হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। শব্দ খুঁজে পাচ্ছে না কথা বলার মতো। রুদ্র হাত বাড়িয়ে নিকিকে বুকে আগলে নিল। আপু, এবার দেখেছো তো বাইরে কি হচ্ছে? নিকি ফিক করে হেসে ফেলল। শয়তান মেয়ে, একবারের জন্য বললি না? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। ওসব ব্রু কুঁচকে নিল। হুম, বলে দিলাম সারপ্রাইজ আর থাকতো না। নিকি আর কিছু বলতে যাবে তার পূর্বেই মুঠোফোন বেজে উঠল। ঐশ্বর্যের নামটি জ্বলজ্বল করছে। ঐশ্বর্য ভাইয়া ফোন করেছে। ঐশ্বর্যের নামটি কর্ণ স্পর্শ করা মাত্রই লজ্জায় লজ্জাবতীর পাতার ন্যায় নুয়ে গেছে উষা। নিকি ফোন রিসিভ করা মাত্র ঐশ্বর্য শুভেচ্ছা জানিয়ে বলল, হ্যাপি বার্থডে মাই ডিয়ার প্রিন্সেস। নিকি ফের হাসলো, বলল, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আমি তো সত্যিই ভাবিনি তুমি উইশ করবে। ঐশ্বর্য শব্দ করে হেসে উঠল। তার বোন, সে উইশ করবে না? তা প্রিন্সেস বল, কি চাই তোর? রুদ্র চোখ টিপে বুঝিয়ে দিল কি চাইতে হবে। নিকিও তাই বলল, আচ্ছা ভাইয়া, আমি কিন্তু যা চাইবো তাই দিতে হবে, প্রমিস কর। ঐশ্বর্য এক মুহূর্ত না ভেবে বলল, করলাম প্রমিস, এবার বল কি চাই। নিকি আবেগে আবদার করে বসল। কণ্ঠ কোমল করে বলল, ভাইয়া প্লিজ দেশে ফিরে এসো, তোমাকেও ভীষণ মিস করছি। ঐশ্বর্য গোপনে সূক্ষ্ম শ্বাস ফেলল। বোনকে আশ্বস্ত করে বলল, ওকে ফাইন, আমি আসবো। ঐশ্বর্য দেশে ফিরবে কথাটা শোনা মাত্র মিটি কেঁপে উঠল উষা। চোখ উঁচিয়ে ফোনের স্ক্রিনে তাকিয়ে আছে। ওই তো ওর মনের সুদর্শন পুরুষ। কপালে লম্বা চুলগুলো কিছুটা ছড়িয়ে ছিটিয়ে আছে। চোখ দুটো ঘুমে ভর্তি। এলোমেলো হয়ে কাউচের ওপর পিঠ ঠেকিয়ে বসে আছে সে। উষা দ্রুত দৃষ্টি সরিয়ে আশেপাশে তাকালো। নিঃশ্বাসটা আটকে আসছে। তার কল্পপুরুষ তো কল্পনার থেকেও বেশি সুন্দর। ও মনে মনে আওড়ালো, প্রিয় কল্পপুরুষ, আপনি আমার কল্পনার থেকেও বেশি সুন্দর। আপনাকে আমি আমিত্ব ভালোবাসি। আপনি কি আমার কল্পকন্যা বলে আপনার বুকের মাঝে আশ্রয় দেবেন? শীতের প্রকোপ দিন দিন বেড়ে চলছে। এদিকে এই হাড় কাঁপানো ঠান্ডায় জগিং করতে বেরিয়েছে ঐশ্বর্য। ওর সাথে আছে জিশান। ওর দুজন প্রতিদিন একসাথে জগিং করতে বের হয়। ব্রো, তুই কি করে এত ঠান্ডার ভাবে জগিং এ শুট পড়েছিস? ঐশ্বর্য থামছে না, দৌড়ে চলছে। কিছুটা দূরে গিয়ে থামলো। গাছের সাথে হেলান দিয়ে রাখা বেঞ্চের ওপর পা তুলে ফিতা বেঁধে নিল। এদিকে জিশান পানির বোতল থেকে ঢকঢক করে কিছুটা পানি খেয়ে নিল। আচ্ছা আমাকে একটা কথা বলতো রিক। কি? তুই কি রে, পুরুষ? কেন, কোনো সন্দেহ আছে? তাহলে চেক করতে পারিস। জিশান ছিটকে দূরে সরে গেল। নাক মুখ কুঁচকে ফিসফিস করে বলল, ছি, শেমলেস ম্যান। ঐশ্বর্য হো হো করে হেসে উঠল। ব্রো, আমরা কবে যাচ্ছি? ঐশ্বর্য ওর থেকে পানির বোতলটা নিয়ে মুখ ধুয়ে ফেললো। কিছুটা পানি সেও খেলো। কাল আমরা কাল বাংলাদেশে যাচ্ছি।
জিশান অধর বিস্মিত করে হাসলো। অবশেষে এতগুলো দিন পর নিজের ফ্যামিলির সঙ্গে দেখা করবে। প্রায় 8.5 বছর। ঠিক কতগুলো দিন ভাবা যায়। কিছুক্ষণ পর এখানে ব্ল্যাক মার্সিডিজ কার নিয়ে হাজির হলো কেয়া। হে গাইস! কেয়াকে দেখে মৃদু হাসলো জিশান। ওই দেখ এসে গেছে ডেভিল কুইন। ঐশ্বর্য জিশানের বাহুতে ঘুষি দিল। ফ্রেন্ড আমাদের, লেটস গো। কেয়া নেমে পেছনে গিয়ে বসলো। ঐশ্বর্য ড্রাইভ সিটে আর জিশান ওর পাশে। রিক চল, আজকের জন্য অন্য কোথাও ব্রেকফাস্ট করব। জিশান কেয়ার দিকে সুচালো চোখ তাকালো। কেন রে, বাইরে খেলে কি হবে? কেয়া বেজায় রেগে গিয়ে জিশানের পিঠে বরাবর চাপড় মেরে বলল, জাস্ট শাট আপ। রিক চল না। ঐশ্বর্য বেশ বিরক্তি ফিল করলো। উফ, তোরা থামবি প্লিজ। এরপর ওরা দুজনেই নিশ্চুপ হয়ে গেল। কিছুক্ষণের মধ্যে ঐশ্বর্য চৌধুরী প্যালেসের সামনে গাড়িটা থামলো। গাড়ি থেকে নামতেই একজন গার্ড এগিয়ে এলো ওদের দিকে। ঐশ্বর্য তার হাতের চাবি দিয়ে উঠল গাড়িটা পার্ক করতে। ঐশ্বর্য রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। এদিকে কেয়া কাউচে বেশ আরাম করে বসে টিভিতে অন করলো। জিশান ডাইনিং থেকে একটি আপেল নিয়ে কামড় বসালো। এরপর কেয়ার দিকে তাকে প্রশ্ন করলাম, কেয়া, গ্রামা কেমন আছে? ভালোই, বাট কি, গেম বরাবরই আমাকে নিয়ে একটু বেশি টেনশন করে। তোরা তো জানিস এবার শুনেছি আমি বাংলাদেশে যাচ্ছি, তাই বলছে এত দূরে এভাবে যাওয়া আমার জন্য মোটেও সেফ না। জিসান শব্দ করে হেসে উঠল। ও, গ্রামার কথা ঠিক বলেছে, কিন্তু কিছুটা ভুল আছে। কেয়া পুরো উঁচু করে বলল, যেমন? দেখ, তার উচিত ছিল এটা বলা যে বাংলাদেশে তোর জন্য সেফ নয়। ব্যাপারটা এরকম নয়, বরং তুই বাংলাদেশের জন্য মোটেও সেফ না। কারণ ওখানে ছেলেদের শুধু ফ্লার্ট করবি, এরপর ওরা দেবদাস হয়ে ঘুরবে। দিস ইজ নট ফেয়ার। কেয়া রেগে গজগজ করে উঠল। কাউচের ওপর থেকে কুশন নিয়ে ছুঁড়ে মারলো জিসানের দিকে। তোরা আবার শুরু করলি? ঐশ্বর্যকে দেখে মুহূর্তের মধ্যে দুইজন চুপসে গেল। কেয়া বিরক্তি ভাব প্রকাশ করে বলল, জিসানকে বল ভালো হয়ে যেতে, খালি বাজে কথা বলে। জিসান ভেঙচি কেটে বলল, না ইয়ার, আমি তো সত্য বললাম। ওর ফ্লার্টিং স্বভাবের জন্য দেখা গেল ছেলেরা হার্ট অ্যাটাক করে ফেললো। ঐশ্বর্য শব্দ করে হেসে উঠল। আর কেয়া মুখ বাঁকিয়ে নিল। মিস মুনা সবার জন্য ব্রেকফাস্ট রেডি করে টেবিলে সার্ভ করে দিল। একে একে সবাই খেতে বসে গেল। ফোনের টুং শব্দে করতে লাগলো ঐশ্বর্যের ফোন। ঐশ্বর্য খাওয়া ছেড়ে ব্যালকনির দিকে চলে গেল। পেছন ফিরতেই নিকিকে দেখতে পেল। নিকি দুহাত বুজে দাঁড়িয়ে আছে, মুখ জুড়ে গাম্ভীর্য। কিরে, চুপ কেন বল? নিকি পরপর প্রশ্ন করে মৃদু হাসলো। আমার আবার কি, আমি তো ঠিকই আছি। নিকি এগিয়ে এলো। ওকে এক পা থেকে মাথা পর্যন্ত জহুরি চোখে পরখ করে দেখলো। এরপর বলল, তুই ঠিক আছিস এভাবে? এই যে মুখের ময়দা লাগানো এলোমেলো চুল। উষা নিজের দিকে তাকিয়ে ফিক করে হেসে বলল, আসলেই পাগলি। নিকি উষার এক প্রকার ঠেলে রুমে পাঠালো। তাড়াতাড়ি রেডি হবি, আমার ভাই এলোমেলো উষাকে কিন্তু মোটেও পছন্দ করবে না। উষা বেশ ভাব নিয়ে আওড়ালো, হুম, তোর ভাইয়ের পছন্দ না করলে নাই। নিকি ব্রু উঁচিয়ে শুধালো, আচ্ছা। উষা দুষ্টু এসে দৌড়ে রুমে চলে গেল। অরূপ নামে একটা ছেলে তার মা বাবা সহ দেখতে এসেছে মিহিকে। আট পরে শাড়ি পরে পাত্রপক্ষের সামনে বসে আছে মিহি। ওর পাশে দাঁড়িয়ে আছে নিকি আর উষা। সাবিনা পাটোয়ারি রেহান রহমানের উদ্দেশ্যে বললেন, আপা, মেয়ে কিন্তু আমাদের খুব আদরের। তাই আমরা চাই আপনাদের যদি কোনো দাবি দাবা থাকে তাহলে এখনই বলে দিন। আফজাল পাটোয়ারি সাবিনা পাটোয়ারির সঙ্গে একমত প্রকাশ করে বললেন, হ্যাঁ, আমরা চাই আমাদের মেয়েকে একেবারে সাজিয়ে গুছিয়ে পাঠাতে। তারপরও আপনারা তো একটা ইচ্ছা অনিচ্ছা আছে। রেহেনা রহমান মৃদু হেসে বললেন, কি যে বলেন আপনারা, আমাদের তেমন কোনো দাবি দাবা নেই। দেখুন, আমার ছেলে সরকারি চাকরি করে, আমি একা হাতে মানুষ করেছি। ওর বাবা তো সেই ছোটবেলায়। যাক, আপনারা আমাদের মেয়েকে সাজিয়ে গুছিয়ে দিন, তাতেই হবে। আমাদের তেমন কিছু চাই না। অবশেষে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, অবশেষে এমন একটা ছেলে নিজের মেয়ের জন্য পেয়ে ভেতরে ভেতরে শান্তি লাগছে আফজাল পাটোয়ারির। বিয়ের কথাবার্তা বলে নিল দুইজনে, দুই পরিবারে। সামনের সপ্তাহে আকত হবে। এরপরেই একেবারে মেয়ে তুলে নিয়ে যাবে পাত্রপক্ষ। বিয়ে নিয়ে গুঞ্জন শুনে উৎসার মনে দোলা লেগেছে। ইস, কবে তার কল্পপুরুষ তাকে এভাবে বউ সাজিয়ে নিয়ে যাবে। জানালা খুলে দিতে মৃদু বাতাস ছুঁয়ে গেল উষার সর্বাঙ্গ। আবেশে চোখ বুজে নিল উষা। রোজ, প্রিয় পুরুষের কণ্ঠস্বর শুনে মৃদু কেঁপে উঠল উষা। ঘাড় বাঁকিয়ে পেছনে তাকাতেই পিঠে চমকে উঠল সে। কল্পপুরুষ আপনি? ঐশ্বর্য হাসল। দরজার হেলান দিয়ে দাঁড়িয়ে সম্পূর্ণ দৃষ্টি নিবন্ধন করে তাকালো উষার পানে।
তুমি মনে করলে আর আমি চলে এলাম। উষা নিশ্চুপ। এটা কি সত্যি তার কল্পপুরুষ না কল্পনা? উষা উদ্গ্রীব হয়ে উঠে দ্রুত পায়ে এগিয়ে গেল। আপনি কি সত্যি এসেছেন? না এগুলো আমার কল্পনা? ঐশ্বর্য ফের হাসলো। বিশ্বাস না হয় ছুঁলে দেখো। উষা থমকালো। লজ্জা মিহিয়ে যাচ্ছে ওর দেহখানা। হাত বাড়িয়ে ছুঁয়ে গেল ঐশ্বর্য। উষা আশেপাশে দৃষ্টি ফেলে ওসবে খুঁজে বেড়াতে লাগলো। কল্পপুরুষ, আপনি কি আসবেন না আমার কাছে? উষা অনুভব করলো আর স্নিগ্ধবন্ধন বেড়ে গেছে। শরীরে তীব্র ঝাঁকুনি অনুভব করছে। গা ছেড়ে দিয়ে বিছানায় ধপাস করে শুয়ে পড়ল সে। দৃষ্টি সিলিং ফ্যানের দিকে। সে আর ভাবতে পারছে না। ঐশ্বর্য কি ফিরবে না? উষা চোখ দুটো বুজে নিঃশ্বাস ফেলল। হঠাৎ তার কোমর স্পর্শ করে বলিষ্ঠ এক হাত। চমকে উঠল উষা। চোখ খুলে তাকিয়ে চমকে উঠল। ঐশ্বর্য, আপনি? বলিষ্ঠ হাতজোড়া স্পর্শ করছে উষার মেদহীন উদরে। সে তীব্র কম্পন অনুভব করলো বক্ষস্থলে। আই লাভ ইউ বেব। আই লাভ ইউ টু। শক্ত করে জড়িয়ে ধরতে গিয়ে ব্যথা হলো উষার। ঘাবড়ে গেল সে। এই অদ্ভুত কল্পনাগুলো তাকে পীড়া দিচ্ছে। উষা নুইয়ে যাচ্ছে লাজুক পাতার ন্যায়। এই মানুষটা তাকে খুব বাজেভাবে নিজের নিয়ন্ত্রণে রেখেছে। গার্ডেনে বসে আছে এক ভদ্রমহিলা আর একজন পুরুষ। টি টেবিলের ওপর থেকে চায়ের কাপ নিজে লক্ষ্য করলো একটা গাড়ির গেট দিয়ে ভেতরে প্রবেশ করছে। গাড়ি থেকে বেরিয়ে এলো ঐশ্বর্য। মৃদু হাসলো ভদ্রমহিলা। মৃক্কাম। ঐশ্বর্য এগিয়ে গেল। তৎক্ষণাৎ ভদ্রলোকটি উঠে গেলেন। কেমন আছো রিক? ঐশ্বর্য জোরপূর্বক হাসার চেষ্টা করলো। ছোট করে বলল, ভালো। ভদ্রলোক ফোনে কারোর সাথে কথা বলতে বলতে চলে গেলেন। মাম্মা, হঠাৎ কিসের জন্য ডেকেছ? মনিকা খান একসময় চৌধুরী ছিলেন। বিবাহ বিচ্ছেদের হওয়ার কারণে তিনি আবারও বিয়ে করেছেন, যার দরুন স্বামীর পদবি ব্যবহার করেন। ঐশ্বর্য গিয়ে মনিকার পাশে বসলেন। রিক, তুমি সবসময় রাজীবের সঙ্গে এমন আচরণ কেন করো? ঐশ্বর্য মুহূর্তে নিজের মুখোশটি বদলে ফেলল। চোখ দুটো লালচে হয়ে উঠেছে ওর। বিরক্তের রেশ টেনে বলল, তো কিভাবে কথা বলবো? রিক, সে তোমার বাবা হয়। ঐশ্বর্য চট করে উঠে দাঁড়ালো। রাগে ওর কপালের রগগুলো ফুলে ফেঁপে উঠেছে। সে বলল, মাম্মা, আমার বাবা কি হয় তা আমি জানি, আর আমার মাকে সেটাও আমি জানি। আমি কোনো কারণে অন্য একজন লোককে বাবা বলতে যাব? মনিকা খান চাপা দীর্ঘশ্বাস ফেলে বলল, রিক, তুমি যথেষ্ট ম্যাচিওর। তাহলে কেন? আমি ম্যাচিওর বলেই কে আমার কি হয় তা আমি জানি। তিনি তোমার নিউ হাজব্যান্ড, কিন্তু আমার বাবা নন। আমাকে যদি আবার তুমি ফোর্স করো তাহলে সরি টু সে আমি তোমার সাথে সম্পর্ক ছিন্ন করতে একবার ভাববো না। মনিকা খান চমকে উঠলেন। রিক, প্লিজ। ঐশ্বর্য হনহন করে বেরিয়ে গেল। এজন্য সে তার মায়ের কাছে আসতে চায় না। শহীদের প্রতি মানিকার চাপা রাগ আছে। লোকটা কি এমন করেছে তার ছেলেকে, যার জন্য সে তার হাজবেন্ডকে মানতে চায় না? সকাল 8:30 ছুঁই ছুঁই। হ্যাঁ মা, বলো। তুই কবে পড়বি জিসান? জিসান সূক্ষ্ম শ্বাস ফেলল। আপাতত রুবিনাকে বাংলাদেশে ফেরার কথাটা বলবে না সে। একেবারে গিয়ে সারপ্রাইজ দেবে। খুব শীঘ্রই ফিরবো মা, তুমি প্লিজ টেনশন করো না। মায়ের মন বরাবরই সন্তানের জন্য খচখচ করে। রুবিনারও ঠিক তাই। ছেলেকে এতগুলো বছর ধরে বাইরের দেশে পড়ে আছে। আর কত অপেক্ষা করবে তিনি? মায়ের সঙ্গে কথা বলে মনটা ভার হয়ে আসছে জিসানের। সত্যি একবার ফেরা উচিত। অন্তত কিছুদিনের জন্য হলেও ফ্যামিলির সাথে থাকা উচিত তার। তবে জিসান শুধু ফ্যামিলির জন্য দেশে ফিরতে চাইছে না। আর একজনের কাছে তাকে দেখার তৃষ্ণা মনে উথাল-পাথাল করছে তার। জিসান হাসলো। তার কথা ভাবলেই মন শান্ত হয়ে যায়। কটেজের মেইন ডোর লক করে ভেতরে পা টিপে টিপে ঢুকলো কেয়া। কেয়া? চিরচেনা কণ্ঠস্বর শুনে ঘাবড়ে গেল কেয়া। চোখ বুজে নিঃশ্বাস টেনে পেছনে ফিরে তাকালো। একজন বৃদ্ধ মহিলা দাঁড়িয়ে আছে। তার গায়ে চাদর জড়ানো, হাতে লাঠি এবং চোখে ইয়া বড় চশমা। সবকিছুই বলে দিচ্ছে তার বয়স হয়েছে। বৃদ্ধ মহিলা গুরুগম্ভীর স্বরে বললেন, এত রাতে তুমি এসে কেন? কেয়া জোরপূর্বক হাসার চেষ্টা করলো। আপাতত তার গ্রামার বুঝিয়ে দিতে হবে। এই একজন তাকে বড্ড ভালোবাসে। বয়স তখন 5 কি 6 হবে। রাস্তার পাশে বসেছিল কেয়া। তার আঙ্কেল তাকে বসিয়ে রেখে বলেছিল, মামুনি তুমি এখানে থাকো, আমি একটু পরেই ফিরে আসবো। কেয়া অপেক্ষা করলো। সকাল পেরিয়ে দুপুর হলো, দুপুর পেরিয়ে সন্ধ্যা। সদ্য কেয়ার খিদে পেয়েছে, কিন্তু তার আঙ্কেল ফিরেনি। হাঁটতে হাঁটতে কিছুটা দূরে যেতে একজন ভদ্রমহিলার সঙ্গে দেখা হলো। ক্যাফে থেকে সবে বেরিয়েছেন তিনি। হাতে তার খাবারের প্যাকেট। কেয়া দৌড়ে গিয়ে ভদ্রমহিলার স্কার্ট টেনে ধরে বলল, আমার খিদে পেয়েছে। মহিলা আশ্চর্য চোখে তাকালো কেয়ার দিকে। বড় মায়া হলো তার। কেয়াকে নিজের ফ্যামিলি সম্পর্কে জিজ্ঞেস করতেই বলল তার আঙ্কেল রেখে গিয়েছে, কিন্তু ফেরেনি। ভদ্রমহিলা বুঝতে বাকি রইল না ছোট মেয়ে কেয়াকে রেখে গিয়েছে।
ব্যাস ভদ্রমহিলা তাকে জার্মানিতে পাড়ি জমালেন কেয়াম। তারপর থেকে তার সাথেই আছে। মাঝে মাঝে তার অদ্ভুত বাংলা শুনে খিলখিল করে হাসে কেয়াম। ছোট কেয়া এখন বড় হয়েছে আর ভদ্রমহিলা বয়স্ক হয়েছে। তুমি কি কিছু বলবে? ভাবনার মাঝে ফের বলে উঠলেন মিস এলিনা। তিনি বড়সড় একটা সাইন্ড হোমের মালিক। সেখানে ছোট ছোট বাচ্চাদের আশ্রয় দেন যাদের কেউ নেই। কেয়া এগিয়ে গিয়ে মিস এলিনাকে জড়িয়ে ধরল। গ্রেমা, সরি, একটু কাজ ছিল তাই দেরি হয়ে গেছে। মিস এলিনা বেজায় রেগে বললেন, তুমি অলওয়েজ এমনই করো কেয়া। তুমি বোঝার চেষ্টা করো না, আমার টেনশন হয়। কেয়া মৃদু হাসল। জানি তো, আর হবে না, এই প্রমিস করছি। আর এখন এমন করব না। মিস এলিনার রাগ মুহূর্তে পানি হয়ে গেল। হবেই তো। কেয়া যে তার বড্ড আদরের। সে ছোট থেকে নিজের কাছে রেখে বড় করেছেন। অন্যদের হাতে তুলে দেয়া একটু বেশিই ভালোবেসেছেন তাকে। বাইরে তুষারপাত হচ্ছে বারিধারায়। ফায়ার বক্সের আগুন জ্বলছে। আশেপাশে হলদেটে হয়ে আছে। রকিং চেয়ারে গিটার নিয়ে বসে আছে ঐশ্বর্য। গিটারের সুর তুলতেই কেউ যেন কানে কানে বলল, ইয়ে, ঐশ্বর্য ভাইয়া গান গাইবে। আহা, ছোট মেয়েটির কি আনন্দে তার ঐশ্বর্য ভাইয়ার গান গাইবে বলে। ঐশ্বর্য অধর বাঁকিয়ে হাসলো। গিটার রেখে পকেট থেকে একটি লকেট বের করলো সে। গভীর দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল লকেটটির দিকে। এরপর বসা থেকে উঠে গিয়ে বেডরুমে থেকে আরো একটি জিনিস নিয়ে এলো। ছোট একটি অ্যালবাম। অ্যালবামের উপর সুন্দর করে লেখা আছে রোজ। ঐশ্বর্য বার কয়েক সেই নামের উপর হাত বুলিয়ে দিল। তার সর্বাঙ্গ কেঁপে উঠল তার। খুবই পরিচিত একটি নাম। ঐশ্বর্য অধর ছুঁয়ে দিল তার নামে। নিকোলাস স্পার্সের বিখ্যাত একটি উপন্যাসের নাম, এ ওয়ান্ট টু রিমেম্বার। সেই বইয়ে তিনি বলেছিলেন, ভালোবাসা বাতাসের মতো, আপনি এটি দেখতে না পারলেও অনুভব করতে পারবেন। ঐশ্বর্য হাসলো। চমৎকার সেই হাসি। সবকিছু ঘুরিয়ে ফের এগিয়ে গেল রুমের দিকে। ইতিমধ্যেই মিস মুনা চলে গিয়েছেন। ঐশ্বর্য আপাতত রেস্টের প্রয়োজন। সারাদিন অনেক পরিশ্রম করেছে সে। দুদিন পর বাংলাদেশের ফ্লাইট। নিজের প্রাইভেট জেটে করে যাবে তারা তিনজন।